বর্তমান পর্যন্ত আমি এখনো সেখানে রয়েছি। আমি শুধুমাত্র এইগুলো দেখালাম। 32 নম্বরের আগুন কারা জ্বালাইলো? আমি আমার ঘর সংসার বউ বাচ্চা সব ফেলায় রেখে চলে আসছি। 7 বছরে কোনোদিন বাড়ি যায়নি। আবার কলিমুল্লাহ স্যারকে কেন আপনি আপনার শোতে নিয়ে আসেন? ও তো ফ্যাসিবাদের নাম্বার 1 দোষর। ওরে কেন আপনি শোতে নিয়ে আসেন? ওর কথা আজ পর্যন্ত আপনার টক শো তো আমরা সবসময় দেখি। আপনি তো এগুলা আবার খন্ড খন্ড করে আবার পরে দেখেন, আমরা তো অনেক সময় পরে দেখি এগুলা। ওর কথা কোনোদিনও তো একদিনও তো একটা কথা তো সত্য হয় নাই। ও যা বলেছে কোনোদিন সত্য হয়েছে? হয় নাই তো। তো ওরে কেন আনেন বারবার? এই যে আপনার বাড়িঘর গুলা যে ভাঙতেছে, এগুলা তো সম্পদ নষ্ট হইতেছে, রাষ্ট্রীয় সম্পদ। এই যে আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকাগুলা যেগুলো জমা হয় এখান থেকে ভ্যাট ট্যাক্স এর মাধ্যমে যে সরকারের যে টাকাগুলো পায়, ওই টাকাগুলো তো এই বাড়িঘর গুলো তৈরি করা হয়েছে। তা আমি মনে করি যে এই বাড়িগুলো না ভাঙিয়ে এগুলো সরকারি সরকারি সম্পত্তি হিসেবে গ্রহণ করি, এরপরে যাই যারা প্রাপ্য তাদেরকে যদি এগুলা যদি দান করে দেওয়া হয়, তো এটা কি আমাদের দেশের জন্য ভালো হইতো না স্যার? আমি একটু ধন্যবাদ দিতে চাই আপনার শেখ হাসিনাকে। কালকে থ্যাংক গড 6 মাস পরে একটা আর কি রিমাইন্ডার দিছে যে ও এখনো বেঁচে আছে। আর এই আপনার কল দেওয়ার কারণেই তো আপনার এই সব মানুষ গেছে 32 নম্বর ধানমন্ডিতে। অনেক চেতনা নিয়ে অনেক মানুষ আপনার এখানে যোগ হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগে বাংলাদেশ না রে ভাই। আওয়ামী লীগ তো ছিল ভাসানির একটা দল, মুসলিম লীগ ছিল, রাইট? মুসলিম লীগ মানে আপনার তো কাট অফ হয়ে গেছে যে সময় আপনার শেখ মুজিব আপনার সেক্রেটারি হয়েছিল। ইতিহাস তো আমরা বয়সে ছোট হলে কিছু তো জানি। তো এই আপনাদের বঙ্গবন্ধু করতে আপনারা কি মানে শহীদ হয়ে যান? এইগুলা মানে একটু বাদ দেন। এই যে আপনার চেতনা, এই চেতনাগুলো একটু বাদ দেন। তা আপনারা একটু নলেজ গুলা খাটান যে আমার দেশটারে কিভাবে আমি একটু সামনে আগায় নিয়ে যাই। 32 নম্বর পার্সে একটু আগে আপনার এই যে বঙ্গবীর কি বলে কাদের সিদ্দিকী আসছে, ওই শালা কোথা থেকে আসছে আল্লাহ জানে। ওর ঘর কি আজকে আপনার কালকে থাকে? ও নিয়ে ওকে আল্লাহ আল্লাহ করতে বলেন। আর এই যে একটা জিনিস স্টার্ট হয়ে গেছে যে ছাত্ররা করছে, সমন্বয়করা করছে। কালকে তো ঘর খালি শুধু ছাত্ররা করে না রে ভাই, জনগণ গেছে। তো এই ধরনের যে আপনার হাইজ্যাক করার একটা আপনার ক্রিয়েটিভিটি নেওয়ার একটা যে অভ্যাস, ফেমাস আমরা অনেক দেখছি। আপনার ইউনিট সরকারের যদি ওই যে কতগুলা ইউজলেস ডায়াপার পড়া যে আপনার চিফ অ্যাডভাইজার, ওরা যদি আপনারা একগুলা যদি ঠিক করে না পা, আমি আপনাকে মার্ক করে দিতে পারি এই যে আপনার কালকে থেকে যেগুলো স্টার্ট হইছে, আমার মনে হয় না ওরা বেশি দিন ঠিকবে। এই যে আসিফ নজরুল, এই যে আপনার ওই যে কি বলে একটা যে আপনার গাঁজাখুর এই যে ব্যাচেলার ফিল্ম বানাইছিল ওইগুলা, এই ইয়ে এইরকম মানুষ কিভাবে বাংলাদেশে একটা আপনার অ্যাডমিনিস্ট্রেশনে যায় আমি আমার বোধগম্য না। একটা আমি আপা কি বলবো, এত আপসেট করে এই জিনিসগুলো দেখলে যে আমরা আমরা কোথায় যাচ্ছি। এই যে আই ডোন্ট নো আপা, আমি এখন রেখে খুব গেটিং ভেরি আপসেট। আমি আরেকদিন আসবো, এখন নামাজের সময় হয়ে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন হাফিজ, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম। জি বলেন। আপা আমাকে 2টা মিনিট সময় দিবেন। আমি কোনো প্রশ্ন করতে চাই না, আমি একটা কথা বলতে আসলাম আজকে। বলেন। আমার হাতে একটা কুর্নি, এটা দেখার না। আমার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব, পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের চার্জশিট, ডিএডি হাবিবুর রহমান। আমি এই কথাটা বললাম এ কারণে, এই ডিএডি হাবিবুর রহমান পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। এটা কিন্তু মূল কপি আপা। আর কুর্নিটা দেখাইলাম আমি এসএসসি 2007 সালে, মাস্টার্স 2017। আমি এখন টাইস মিস্ত্রির কাজ করে খাই, এই জন্য আমি এই কুর্নিটা দেখাইলাম। বিডিআর এর কপি আপনার কাছে? যদি বলেন খারাপ স্টুড, ধানমন্ডি 32 নম্বরের আগুন আমি জ্বালিয়েছি। আমরা আজকে 7 বছর যাবত বাড়ি ঘরে না,
দুইবার ক্রস ফায়ারের হাত থেকে যশোর কারাগার থেকে জেল গেটের থেকে দ্বিতীয়বার আনার পরে আমার ক্রস ফায়ারে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বাঁচাই আমাকে ফেরাই নিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে 7 দিন পরে আমি বর্তমান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুড়িয়া ইউনিয়নে রয়েছি। বর্তমান পর্যন্ত আমি এখনো সেখানে রয়েছি। আমি শুধুমাত্র এইগুলো দেখালাম 32 নম্বরের আগুন কারা জ্বালাইলো। আমি আমার ঘর সংসার বউ বাচ্চা সব ফেলায় রেখে চলে আসছি। 7 বছরে কোনোদিন বাড়ি যায়নি আবার। কেন 32 নম্বরের আগুনের জন্য যাদের প্রাণ কাঁদে, না, কেন আপনি আমাদের বাড়ি একটু যাননি? কোনো আপনাকে কেন ক্রস ফায়ারে দিতে চেয়েছিল? আপনার কাছে কেন বিডিআর এর কপি, সেটা একটু বলবেন। জনসম্পৃক্ততার কারণে আমাকে আউট করে দেওয়ার চিন্তা ভাবনা ছিল। আমি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছিলাম, হুম। যার ফলে আমাকে ক্রস ফায়ারের মুখ থেকে আল্লাহ পাক বাঁচাই নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে শুধুমাত্র এই জন্য আসলাম, আমি আগামীকাল দেশে যাব। আমি বলেছিলাম শেখ হাসিনার আপনার কাছে পতন এবং শেখ মুজিবুর রহমানেরও ছবি বা বই একটা কিছু আছে, তো ইতিহাস তো আপনার আমাকে কাছে। সত্যটা জানতে হবে। হুম। ইতিহাস সত্যটা তো আপনি জানতে হবে। আপনি আসলে কি বলতে দেখেন, চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন সেটা? এটাই কি বলতে চাইছেন যে মানে আপনার ক্রস ফায়ারে আমি দেওয়া হয়েছে, শান্ত ছিলেন আপনি আমি বাড়িতে একটা নাই, কথাই এটা? বলতে চাচ্ছি, হুম। 32 নম্বরে আগুন যাদের হৃদয়ে লাগতেছে, আমাদের এই যে লক্ষ লক্ষ মানুষ এই আগুন জ্বলিছে, এই কথা তো কেউ আপনারা একবারও বলেন না। এখন বলতেছেন যে বঙ্গবন্ধুর 32 নম্বর খুব হৃদয়ে লাগে, কিন্তু আমাদের এই ব্যথা বেদনা কষ্ট কি আপনাদের মনে একবারও কি কোনোদিন মনে ব্যথা দাগ দেয় নাই? এই কথাটাই বলতে চাইছি। আপনি কি মাস্টার্স পাস বিডিআর করে আপনি কি টাইলস বিডিআর মিস্ত্রি এর কাম কেউ? করে খাই। আপনি কি বিডিআর এর কেউ? বিডিআর এর কপি কেন আপনার কাছে? এগুলো রেখে দিচ্ছি। আমি আপনার টক শোতে বারবার বলেছিলাম, আপা সকল তথ্য আমাদের কাছে আছে, একদিন না একদিন বের করবই। এই 32 নম্বরের আগুন আমরাই দিয়েছি, জি, কারণ অনেক ধন্যবাদ। আমাদের ঘর সংসার সব কিছুই এই শেখ হাসিনা এই মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে আমাদেরকে আগুন জ্বালাইছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন খোরশেদ আলম ভাই। আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম। যুক্ত করার জন্য ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি আশরাফ ভাইয়ের কথা 100 আশরাফ ভাই ঠিক বলছে। আশরাফ ভাইয়ের কথা একমত। কেননা আপনার সংসারে 626 জন আসামি আমরা ঘরে রেখে বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙা কতটুকু যুক্তিসঙ্গত? আমি বলি ভাঙুক, সমস্যা নেই, কিন্তু আগে তো তাদের বিচার করা উচিত। তারপরে 4জন নির্বাচন কমিশন প্রধান, আটটা সহকারে, তাদেরকে কোনো গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশের বড় বড় অফিসার আছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। দুদকের আইনজীবী, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু বাড়ি ভাঙবে, এটা হলে আমার দুঃখ নেই। আমার দুঃখ হলো যে যারা মাস্টার মাইন্ড, যারা এই দেশটাকে অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিচার না করে এই বাড়িটা ভাঙা কতটুকু যুক্তিসঙ্গত? সবার কাছে আমার আশরাফ ভাই তো বলছে, সবার কাছে আমার এই প্রশ্নটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকে আজকে দুই একজন এখানে কমেন্ট করেছেন যে আজকেও উনি বক্তব্য দিয়েছেন। তো আপনারা কেউ শুনেছেন কিনা আমি জানি না, বা আদৌ দিয়েছেন কিনা। আজকে ওনার বক্তব্য দেওয়ার কথা। আবার আমরা এটাও জানি যে টঙ্গিপাড়ার সেই বাড়িও ভাঙা হবে এমন কিছু, বা সেটা কাজ শুরু হয়েছে কিনা সেটাও জানি না। মাস্টু গোপালগঞ্জ ব্লক রেট দেওয়া হোক। আচ্ছা, যাই হোক, হাসান আপনার কাতার থেকে আপনার প্রশ্ন বা মতামত প্লিজ মাইক্রোফোনটা অন করে নেবেন। আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জি, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
আমার একটাই প্রশ্ন যে এখনো যে অনেক যারা মানে গণহত্যার মাস্টার মাইন্ড তারা এখনো বাইরে কিভাবে ঘোরাফেরা করে, কাদের সিদ্দিকী ওই এখনো কেন গ্রেপ্তার হইতেছে না? আর তারপর হাসিনা আপা, আপনাকে একটা বলতাম, আপনি প্রতিদিন কেন কলিমুল্লাহ স্যারকে কেন আপনি আপনার শোতে নিয়ে আসেন? ও তো ফ্যাসিবাদের নাম্বার 1 দোষর। ওরে কেন আপনি শোতে নিয়ে আসেন? ওর কথা আজ পর্যন্ত আপনার টক শো তো আমরা সবসময় দেখি। আপনি তো এগুলা আবার খন্ড খন্ড করে আবার পরে দেখেন, আমরা তো অনেক সময় পরে দেখি এগুলা। ওর কথা কোনোদিনও তো একদিনও তো একটা কথা তো সত্য হয় নাই। ও যা বলেছে কোনোদিন সত্য হয়েছে? হয় নাই তো। তো ওরে কেন আনেন বারবার? প্লিজ ওরে কোনোদিন আর আপনার টক শোতে আনবেন না, এটা আমার অনুরোধ। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন মোসা ভাই। আপনি হয়তো পছন্দ করেন না, আবার অনেকে ওনার কথা শুনতে চায়, সেটাও অনেকে রিকোয়েস্ট করে ওনার কথা ওনাকে আনার জন্য। তো আমরা তো সব দর্শকদের মতের উপরে চলি, বেশিরভাগ দর্শক যেটা পছন্দ করে সেটাই। আমি আবু মুসা, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। ধন্যবাদ প্রিয় সঞ্চালক হাসিনা আপা, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনার প্যানেলিস্টের সকল সম্মানিত বৃন্দকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শেখ হাসিনার ওই বাংলা রেকর্ডটি, আগের পুরানো রেকর্ডটি বাজিয়েছি, ওটা শুনেছি। ব্যারিস্টার আশরাফুল ভাই উনি বলেছেন, ঠিক আছে, আমি ব্যারিস্টার আশরাফুল ভাই, আপনি যে বলেছেন বঙ্গবন্ধুর ওই যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি একটা ইতিহাস বা একটা চেতনা বা একটা পাঠ, তার সাথে যদি আপনি একটু যোগ করে বলতেন যে ওই বাড়িটি থেকে তো বাকশাল এর একটা পার্ট ছিল, রক্ষী বাহিনীর একটা পার্ট ছিল, সেটা যদি যোগ করে বলতেন তাহলে আমাদের একটু ভালো লাগতো শুনতে। রবি ভাই আছেন, আমি রবি ভাইয়ের কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার বলেছিল, বর্তমান ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে আর্জি করেছিল যে শেখ হাসিনা ওখানে রাখছেন, ভালো কথা, ওখান থেকে কোনো বক্তব্য দেওয়া যাবে না, ওনাকে চুপ করে থাকতে বলেন। তাহলে উনাকে ওখানে চুপ না রেখে উনাকে বক্তব্য দিয়ে সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান পরিস্থিতি, এই পরিবেশ অস্থিতিশীল তৈরি করার জন্য আপনি মনে করেন কিনা ইন্ডিয়ার একটা ষড়যন্ত্র আছে বা ইন্ডিয়া এটার জন্য দায়ী? এটা একটা ষড়যন্ত্র হচ্ছে কিনা ওখান থেকে বসে বসে শেখ হাসিনাকে ওখানে ওই বসে রেখে উস্কানিমূলক বক্তব্য দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ করা? অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক নিব, তারপর আমরা দর্শক পর্ব শেষ করবো আজকে। সালাউদ্দিন সুমন, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম হাসিনা আপু, আপনাকে ধন্যবাদ আমাকে শেষ টাইমে জয়েন করার জন্য। আমার প্রশ্নটা আজকে আশরাফ ভাই আর হলো হাসিনুর রহমান স্যারের কাছে। এই যে আমি এখন আমার বাড়ি ফেনী, আমি ফেনী দাগনভূঞাতে আপনার দিদারুল আলম রতনের একটা বাড়ি এখন ভাঙতেছে, অনেক দামি বাড়ি ভাঙতেছে, কিন্তু এই টাকাগুলা তো বাংলাদেশের জনগণের টাকা দিয়ে তারা বাড়িঘর গুলো বানাইছে। তো আমি মনে করি যে এইগুলো আদালতের মাধ্যমে এরা সরকারি সম্পত্তি নিয়ে এটি কি জনগণের মাঝে কি বিলিয়ে দেওয়া যায় না? জনগণকে আমরা দান করা যায় না? এই যে আপনার বাড়িঘর গুলা যে ভাঙতেছে, এগুলা তো সম্পদ নষ্ট হইতেছে, রাষ্ট্রীয় সম্পদ। এই যে আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকাগুলো যেগুলো জমা হয় এখান থেকে ভ্যাট ট্যাক্স এর মাধ্যমে যে সরকারের যে টাকাগুলো পায়, ওই টাকাগুলো তো এই বাড়িঘর গুলো তৈরি করা হয়েছে। তা আমি মনে করি যে এই বাড়িগুলো না ভাঙিয়ে এগুলো সরকারি সম্পত্তি হিসেবে গ্রহণ করি, এরপরে যাই যারা প্রাপ্য তাদেরকে যদি এগুলা যদি দান করে দেওয়া হয়, তো এটা কি আমাদের দেশের জন্য ভালো হইতো না স্যার? অসংখ্য ধন্যবাদ এখন আপনাকে। বর্তমানে অনেক এমপি মন্ত্রীকে বাড়িঘর গুলো ভাঙতেছে, এটা কোনো যুক্তি নাই। এটা আমাদের রড বালুর কঙ্কর, এগুলো বাংলে এগুলো সব তোরা হয়ে যাবে, বালু হয়ে যাবে। এটার কোনো আর টাকা থাকবে না, আর যতক্ষণ খারাপ থাকবে ততক্ষণ টাকা হিসেবে এটার মূল্য থাকবে। এটি বাঙালি কোন আমাদেরকে কি বুঝাইতেছে আমি বুঝতেছি না, যে দেশটারে মানে কি ধরনের। আমি আপনার শোতে সর্বপ্রথম আসার পর অনেকবার বলছি যে মানে আমাদের একটা সরকার যাওয়ার পরে আরেকটা সরকার আসে, কিন্তু এখানে একটা ফেসিবাদের মানে একটা সৃষ্টি হয়ে যায়, সঠিক নিয়ন্ত্রণ কেউ রাখতে পারে না। এই যে সরকার সংস্কার করবে, নির্বাচন দিবে, নির্বাচনের পরে জনগণের ক্ষমতা জনগণের হাতে বুঝে দাও, একটা উচ্ছৃঙ্খলা অবস্থা পরিস্থিতি তৈরি করে কি লাভ হইতেছে? আপনার 32 নম্বর বাংছে, কিন্তু সারা বাংলাদেশের মনে করেন না প্রত্যেকটা এমপি মন্ত্রীকে বাড়িঘর যেগুলো, এগুলো তো তাদের অবৈধ টাকা, এগুলো সরকারি কোর্টের মাধ্যমে আইনগত ভাবে এগুলো সরকারি সংস্থার মাধ্যমে সরকারি ভাবে করে নিয়োগ,
খাস সম্পত্তি হিসেবে দখল করে নেওয়া হোক। তাহলে তো আমরা এগুলা গরিব মানুষের কাছে দেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ আমার আপনাকে। প্রশ্ন সারা বাংলাদেশের মানুষের কাছে, যারা আমার আপনার মাধ্যমে ভিডিওটা যে যারা দেখবে, আমি সবার কাছে আমার প্রশ্ন রাখলাম, কারণ এটা আমাদের রক্তক্ষরণ করা এই টাকা, রেমিটেন্সের টাকা। আবার আপনি যদি মিডল ইস্টে আসতেন, যদি একটা দিন যদি দেখতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে আমাদের কি কষ্টের দামের টাকা এই দেশ থেকে যায়। আমরা তো অনেক বড় বড় আপনার রেমিটেন্স পাঠাই, ওইটা আপনার অঙ্কে দেখা যায়, কিন্তু এখানে যারা ছোট ছোট করে আপনার 1 রিয়াল আধা রিয়াল করে আপনার সংগ্রহ করে, তাদের কষ্টগুলো যারা দেখে তারা বুঝতে পারবে, আর এর বাইরে কেউ দেখবে না। এই যে রাস্তা দেখেন, একটু আমার এখানে দেখাতে পারতেছি না, এই রাস্তার ভিতরে আপনার কাগজ টোকাই এই বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। এই রাস্তার ভিতরে কাগজগুলো টোকাই এই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। জি, অনেক ধন্যবাদ সুমন।